ফেসবুক এবং ইউটিউব থেকে তোমাদের আজকে সরাসরি লাইভ সম্প্রসারণ করছি। এই লাইভ সম্প্রসারণের মধ্যে ইউটিউব এবং ফেসবুক দু জায়গা থেকে অলরেডি কিন্তু লাইভ চলছে। আর যারা এই মুহূর্তে তোমরা লাইনে আছো, তোমরা সবাই আমাকে কমেন্ট করো। চৈতালি চলে এসছে, চৈতালি হাই চৈতালি, গুড ইভিনিং চৈতালি। এই মাধ্যমিক 2025 সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলছো, তো আজকে কিন্তু চলছে তোমাদের মাধ্যমিক ভূগোলের মক টেস্টের পার্ট 3। তো এই পার্ট 3তে যারা আছো, আনামুল আলী আছো, ওকে। তো আনামুল আলী আছো, আর যে আছো আমাকে একটু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি রেডি আছো? তোমরা রেডি আছো? তাহলে আমি এখন শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো প্রিয় শিক্ষার্থীরা, রেডি, 3 2 1 0। যারা আছো অবশ্যই আমি দেখে দিচ্ছি তোমাদের জন্য। সিনেমার পর্দা ওপেন করে দিয়েছি, ওপেন হয়ে গেল। দেখো, চলো, এটি কিন্তু পার্ট 3। দেখো পার্ট 3 আমার মাথার উপরে দেখো, এটি মক টেস্ট আজকে হতে চলছে থার্ড। আর 36টি কোশ্চেন রয়েছে তোমাদের টোটাল মিলে। আর অবশ্যই আমাকে বলবে কে কত পেয়েছো। তো চলো দেখে নেওয়া যাক। হাই স্যার, রেডি? চৈতালি রেডি আছো? ওকে, চলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন বলেছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো কোনটি? দেখো, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি মানে আমাদের ভূপৃষ্ঠের কোন শক্তিটি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, কোনটি সক্রিয় থাকে? তো প্রথমে রয়েছে, কতে রয়েছে নদী, খতে রয়েছে বায়ু, গতে রয়েছে হিমবাহ, ঘতে রয়েছে সমুদ্র তরঙ্গ। দেখো কোনটি হবে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আমির আছো? ওকে, আমি রেডি। কিসমত আছো? ওকে, কিসমত গুড ইভিনিং। তো অবশ্যই আমার কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, এগুলো শুধু যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে তা নয়। পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো, যখন তোমরা চাকরির পরীক্ষা দেবে, বিভিন্ন কম্বাইন্ড পরীক্ষাগুলো দেবে, মিসলিনিয়াস পরীক্ষাগুলো দেবে, তখন তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুবই কার্যকর। দেখো, ভূগোল ছাড়া কিন্তু চলবে না। ভূগোল তোমাদের জীবনের প্রথম এবং শেষ পর্যন্ত ভূগোল, এই ভূগোল নিয়ে তোমাদের চলতে হবে প্রত্যেকটি পদে পদে। তো চলো দেখো, আনামুল একের এ বললো, দেখি আর কে বলবে। তোমরা যারা আছো অবশ্যই কুইকলি তোমরা কিন্তু বলে দাও কে। আহ, আনামুল কিন্তু একটা আনসার পেলাম, আনামুল এ বললো। আর তোমরা বাকি যারা রয়েছে তারা বলো। দেখো, আনামুলের উত্তর কিন্তু সঠিক। আর সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো এখন নদী। এই নদী হলো আমাদের ভূপৃষ্ঠে বলা যায় 75% উপরে কিন্তু এই নদী কাজ করে। এই নদী আমাদের ভূপৃষ্ঠের ভূমিরূপ পরিবর্তনের জন্য সব থেকে বেশি দায়ী। ঠিক আছে, তো এটি নদী বা জল আহ, নদী বা জলনির্গম, এগুলো বলা যায় নদী বা জলনির্গম প্রণালী, এটাও বলতে পারো। তারপরে রয়েছে, দেখো সেকেন্ড কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেল। এখানে রয়েছে মানে রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদকে কি বলে? দেখো, রাজস্থানের যেই মরু অঞ্চলে আমরা জানি প্লায়া হ্রদ রয়েছে, সেই রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদগুলোকে কি বলে? দেখো, অপশন কতে রয়েছে ধান্স, অপশন খতে রয়েছে শর্টস, গতে রয়েছে আহ, প্রিয়ান না, এটা ধ্রিয়ান। গতে রয়েছে ধ্রিয়ান, তারপরে ঘতে রয়েছে বোলসন। অবশ্যই আমাকে বলবে। অভিমন্যু সরকার, ওকে। চৈতালি নদী বললে ঠিক আছে। এরপরে 2 নম্বরের বলো, 2 নম্বরের কি হবে আমাকে একটু কুইকলি জানিয়ে দাও। রাজস্থানের মরুভূমি অঞ্চলের প্লায়া হ্রদকে কি বলে? যারা করেছো শর্টস, উত্তর কিন্তু হবে শর্টস। এই শর্টস কিন্তু আফ্রিকায় এই প্লায়াগুলোকে শর্টস বলে। অপশন কিন্তু হয় ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হতে চলছে তোমাদের প্লায়া শর্টস বলে। ঠিক আছে, যাদের হয়েছে তোমরা কিন্তু 1+ করে নাও আগেরটায়। এটাও কিন্তু যাদের হয়েছে এটাও কিন্তু 1+ করে নাও। ঠিক আছে, এরপরে আমি যাই তোমাদের 3 নম্বরের প্রশ্নে। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? মানে প্রথমে রয়েছে আয়োনোস্ফিয়ার, হতে রয়েছে ট্রপোস্ফিয়ার, গতে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, গতে রয়েছে ঘতে রয়েছে মেসোস্ফিয়ার। আমাকে একটু জানিয়ে দাও। মোহাম্মদ আমির বলছে 2-এর সি। উত্তর কিন্তু 2-এর সি নয়, কিন্তু আমির ওটা হবে শর্টস। ঠিক আছে, শর্টস হবে। আর তুমি যেটা বললে গ, এই মানে মরুভূমিতে চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, মরুভূমির চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। তো তিনের কি রয়েছে দেখো, তিনের অবশ্যই আমাকে বলবে। দেখো, তিনে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের, দেখো কোন স্তরে? উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ারে।
তোমরা কিন্তু অনলাইন ঘাটলে বা নেট ঘাটলে কিন্তু ট্রপোস্ফিয়ার পাবে। দেখো ট্রপোস্ফিয়ারের এখানে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়, ট্রপোস্ফিয়ারে কিন্তু বৈপরীত্য উষ্ণতা দেখা যায়, মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অনেক সময় পার্বত্য অঞ্চলে উচ্চতা বাড়ার সঙ্গে অনেক সময় না কমে বরঞ্চ বেড়ে যায়, একে বৈপরীত্য উত্তাপ বলে। সেটি পার্বত্য অঞ্চলের ইউ আকৃতির উপত্যকায় দেখা যায়। আর এখানে বলা হয়েছে বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ার। অপশন কিন্তু রয়েছে তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। বিভিন্ন বইতে কিংবা অনলাইনে বা গুগলে পাবে তোমরা কিন্তু ট্রপোস্ফিয়ার, উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ার, কারণ স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বরঞ্চ বেড়ে যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এরপরে তোমরা যাদের হয়েছে 1 নাম্বার করে নাও। তারপরে সঞ্চিতা কুইন আছো, ওকে সঞ্চিতা কুইন। অভিমন্যা সরকার আছো, ওকে। সুরজ আছো, সুরজ, ওকে। ইউটিউব সূর্য আছো। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। তাহলে আমরা দেখে নিচ্ছি, নামগুলো সবাই না বলতে পারলেও কষ্ট পাবে না, তার কারণ নাম বললে অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে, তোমাদের ক্ষতি হবে, তো সেটি আমি চাই না। তো সেই হিসেবে আমি বললাম তোমাদের 2-1 জনের নাম বলবো, তারপরে তোমরা আনসারগুলো দেওয়া শুরু করো। কোরিওলিস বল, দেখো কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স সব থেকে বেশি অনুভূত হয় কোথায়? দেখো কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় কোথায়? আমি অপশনগুলো বলছি। কতে রয়েছে নিরক্ষরেখায়, খতে রয়েছে মধ্য অক্ষাংশ অঞ্চলে, গতে রয়েছে ভূপৃষ্ঠ থেকে একটু উপরে, আর ঘতে রয়েছে মেরু অঞ্চলে। দাগ নাম্বার বলবে, ইউটিউব সূর্য দাগ নাম্বার বলবে। তারপরে রয়েছে শ্রাবণী গোস্বামী, অবশ্যই শ্রাবণী গোস্বামীর দাগ নাম্বার বলবে। 4-এর এ আনামুল, 4-এর এ বললে, 4-এর এ আমি অবশ্যই বলে দেব। 4-এর তোমরা করেছো সবাই করেছো 4-এর এই। তোমাদের উত্তর রং। দেখো কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় মেরু অঞ্চলে, ঠিক আছে, মেরু অঞ্চলে সব থেকে কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয়। তো উত্তর কিন্তু হবে অপশন কিন্তু 4-এ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো ইউটিউব সূর্য তুমি কিন্তু বলবে দাগ নাম্বার বলবে, তার মানে 4-এর ঘ। তোমাদের কিন্তু 4-এর বেশিরভাগ হয়নি। ওকে শ্রাবণী গোস্বামী স্যার আমি আছি, ওকে শ্রাবণী গোস্বামী, ওকে। চলো তাহলে দেখো আমি তোমাদের পরের কোশ্চেন দিকে নিয়ে যাচ্ছি। দেখো পরের কোশ্চেনে নিয়ে যাচ্ছি এই জন্যই, দেখো 4-এর পরে 5, বেরিং স্রোত প্রবাহিত হয়। দেখো বেরিং স্রোত আমরা জানি সমুদ্রে বিভিন্ন রকম স্রোত রয়েছে, বিভিন্ন যেমন রয়েছে উপসাগরের স্রোত রয়েছে, ক্যানারি স্রোত রয়েছে, ল্যাব্রাডর স্রোত রয়েছে, ব্রাজিল স্রোত রয়েছে, বিভিন্ন গালফ স্রোত রয়েছে, ঠিক আছে, উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত রয়েছে, বেরিং স্রোত রয়েছে, বিভিন্ন স্রোত কারেন্ট, সমুদ্রে কিন্তু বিভিন্ন কারেন্ট রয়েছে, স্রোত। তো বেরিং স্রোত প্রবাহিত হয় দেখো ভারত মহাসাগরে রয়েছে, খতে রয়েছে সুমেরু মহাসাগরে, গতে রয়েছে প্রশান্ত মহাসাগরে, ঘতে রয়েছে আটলান্টিক মহাসাগরে। দেখো বেরিং স্রোত কোন মহাসাগরে হয়? ইউটিউব সূর্য, হ্যাঁ নেম সূর্য, ওকে সূর্য, ঠিক আছে। অচিন্ত মাঝি 5-এর গ বললো, অচিন্ত মাঝি 5-এর গ, চৈতালি 5-এর গ, তার মানে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক। প্রশান্ত মহাসাগরে বেরিং স্রোত একটি কিন্তু শীতল স্রোত, বেরিং স্রোত কিন্তু একটি শীতল স্রোত এটি কিন্তু দেখা যায় প্রশান্ত মহাসাগরের একদম উত্তর দিকে, অর্থাৎ আলাস্কা, আর অন্যদিকে রয়েছে আলাস্কা, আর একদিকে রয়েছে কিন্তু হ্যাঁ উত্তর আমেরিকার আলাস্কা, আর অন্যদিকে রয়েছে কিন্তু এশিয়ার মানে রাশিয়ার পূর্ব অংশ। তো এই অঞ্চলে কিন্তু বেরিং স্রোত দেখা যায়, এটি কিন্তু একটি শীতল স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তার মানে তোমাদের যাদের প্রশান্ত মহাসাগর করেছো তারা 1 নাম্বার করে নাও। এরপরে আমি চলে যাই তোমাদের পরের কোশ্চেনে। তো দেখো পরের কোশ্চেনে পার্ট 3 কিন্তু তোমাদের চলছে, আর মক টেস্ট এটি কিন্তু 3। চলো দেখে নিচ্ছি। 6-এ বলা হয়েছে চাঁদ, তারপরে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কি বলা হয়? পেরিজি বলা হয়, অ্যাপোজি বলা হয়, সিজিকি বলা হয়, কোনোটিই নয়। বলা হয়েছে চাঁদ ও পৃথিবী, এই চাঁদ ও পৃথিবীর মধ্যে যখন দূরত্ব সর্বনিম্ন থাকে তখন সেই দূরত্বকে কি বলে? দেখো আমরা বাংলায় জানি, অন্য একটা জানি অনুসুর, ঠিক আছে, অনুসুর। তো সেই অনুসুরের আরেকটা ইংলিশ রয়েছে যেটি তোমরা অনেকে হয়তো বা জানো না। তোমরা যারা করেছো সরি আবি মুন্না সুজন, নো প্রবলেম। দেখো তোমরা ভুল করবে, আমি চাই ভুল করো, প্রত্যেকে ভুল করো, প্রত্যেকেই এখান থেকে শিখবে।
দেখো এখানে কিন্তু তোমরা সব যে জানার জন্য এসছো তা নয়, তোমরা কিন্তু এখানে ভুল করবে, আর এই ভুল থেকে তোমরা কিন্তু রিকভার করবে তোমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। তো অবশ্যই আমি সেগুলো রিকভার করে দেওয়ার জন্য আমি তোমাদের সম্মুখে আসলাম। অবশ্যই টেনশন কেন, তো টেনশন নেই। চলো দেখে নিচ্ছি হ্যাঁ, স্পোর্টস। দেখো প্রত্যুষ প্রত্যুষ বলছে 6-এর বি। আমি বলে দিচ্ছি 6-এর বি, 6 সিক্স এর দেখে নিচ্ছি। তোমরা যারা করেছো পেরিজি, চৈতালি পেরিজি করেছে, ওকে দেখে নিচ্ছি। অচিন্ত মাঝি ওকে আছো, আমির আছো, সঞ্চিত আছো, ওকে। চলো দেখো উত্তর কিন্তু হবে পেরিজি। পেরিজি দেখো, সূর্য এবং না সরি, চাঁদ চাঁদ এবং পৃথিবীর মধ্যে যখন দূরত্ব কম থাকে তখন তাকে অনুসুর বলে। অনুসুর মানেই কথার মানে হলো পেরিজি। আর এই পেরিজি যখনই হয় তখনই কিন্তু পৃথিবীতে জোয়ারের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ভরা কোটাল হয়। অর্থাৎ এখানে পৃথিবীর জল সূর্যের মানে চাঁদের টানে কিন্তু ফুলে ওঠে। তো এই পেরিজির সময় কিন্তু এটা পেরিজি জোয়ার। চন্দ্র চন্দ্র এবং পৃথিবী যখন কাছাকাছি আসে তখন পেরিজি জোয়ার হয়। আর চন্দ্র এবং পৃথিবী যখন দূরে চলে যায়, ঠিক আছে, তখন অ্যাপোজি জোয়ার হয়। অর্থাৎ অর্থাৎ কি হয় বলতো, চাঁদ আর পৃথিবী অনেক দূরে অবস্থান করে, তখন পৃথিবীর উপর চাঁদের যে একটা আকর্ষণ সেটি কমে যায়, তখন পেরিজি জোয়ার হয়, মানে জোয়ারের পরিমাণ কম হয়। আর অ্যাপোজিটে জোয়ারের পরিমাণ কম হয়, পেরিজিতে জোয়ারের পরিমাণ কি হয়, বেশি হয়, জল ফুলে ফেপে ওঠে। তার মানে কেন, সূর্য সরি এক্সট্রিমলি সরি পৃথিবী এবং চন্দ্র খুব কাছাকাছি আসে। ঠিক আছে, সিজিকে তো তোমরা জানো। এরপরে রয়েছে রাহুল রাহুল মন্ডল। হাই রাহুল মন্ডল, গুড ইভিনিং, গুড ইভিনিং। এত লেট করলে হবে না, দেখো আমি 8টার সময় তোমাদের টাইম দিয়েছিলাম, তো 8টা কিন্তু অলরেডি আমি ঠিক 8টার সময় আজকে শুরু করেছি। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে ফ্লাই অ্যাস। তোমরা এটা জানো, ফ্লাই মানে কি, উড়ন্ত, অ্যাস মানে ছাই। ফ্লাই মানে উড়ন্ত, অ্যাস মানে ছাই। তো জলবিদ্যুৎ কেন্দ্রে দেখা যায়, ক্ষতে তাপবিদ্যুৎ কেন্দ্রে দেখা যায়, গতে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখা যায়। তারপরে ঘতে রয়েছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রে দেখা যায়। দেখো, যখন ফ্লাই অ্যাশ বায়ুমণ্ডলে যখন বিভিন্ন ছাইগুলো ওড়ে তখন কোন জায়গা থেকে হয়, তোমরা এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই জানবে। চৈতালি বলে দিয়েছে। তারপরে প্রত্যুষ বললো তাপবিদ্যুৎ, ঠিক আছে। আমি আনামুল বি, ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু কয়লা, দেখো তাপবিদ্যুৎ তো চলে কয়লায়, ঠিক আছে, এই কয়লা থেকে কয়লার গুঁড়ো আকাশে উড়ে, সেটাই হবে ফ্লাই অ্যাশ। তো এটি উত্তর হবে, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু নাম্বারগুলো পাশে লিখে রাখবে খাতায়, ঠিক আছে। তো আমাকে লাস্টে কিন্তু আমাকে বলবে। এরপরে রয়েছে তোমাদের আটে বলা হয়েছে আইআইআরএস এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়। দেখো, কতে রয়েছে দেরাদুন, খতে রয়েছে কাঠমান্ডু, গতে রয়েছে ঢাকা, আর ঘতে রয়েছে ইসলামাবাদ। তার মানে আইআইআরএস এর সম্পূর্ণ নাম তোমরা জানো, ইন্ডিয়ান ইনস্টিটিউট রিমোট সেন্সিং, ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, ঠিক আছে। ভারতের যেই রিমোট সেন্সিং এর গবেষণার সদর দপ্তর কোথায় আছে, আটে বললে দেরাদুন। চৈতালি দেখে নিচ্ছি। আনামুল আটের এ দেখে নিচ্ছি। মনোজ মনোজও বলছে আটের এ। মনোজ গুড ইভিনিং। সঞ্চিতা আটের এ। গোলাম আটের এ। প্রত্যুষ, চৈতালি, হ্যাঁ, ইয়াসমিন ওকে, সোমনাথ ঠিক আছে, অচিন্ত, তোমরা কিন্তু অনেকেই উত্তর রনিমাল করেছো। আর মোহাম্মদ আমির, তোমাদের সবার কিন্তু উত্তর কিন্তু সঠিক। তার মানে দেরাদুন। দেখো, দেরাদুন তোমরা জানো রয়েছে উত্তরাখণ্ডের রাজধানী ক্যাপিটাল দেরাদুন। তো এই দেরাদুন হলো আইআইআরএস এর হেডকোয়ার্টার। অপশন কিন্তু তোমরা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে তোমাদের, দেখো রয়েছে তোমাদের নয়ের কোশ্চেনটা একটি ভাইটাল কোশ্চেন, প্রাকৃতিক ভূগোল থেকে দিয়েছে। তো প্রাকৃতিক ভূগোল আগের কোশ্চেনটি ছিল উপগ্রহ চিত্র এবং টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে। আর 9 নাম্বারে রয়েছে, দেখো ভারতের ভারতের তোমার প্রাকৃতিক পরিবেশ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, গুরু শিখর, আর নকরেক। গতে রয়েছে দোদাবেতা, ঘতে রয়েছে আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি। তো আমাকে অবশ্যই বলবে। দেখো নয়ে বলবে, দেখি নয়ে মনোজ নয়ের বললে
মনোজ ভাগবত ভগবত মগজ ভগবত মনোজ ভগত মনোজ ভগত বলছে আহ, আহ, নয়ের সি। আমি দেখে নেব নয়ের সি। তোমরা যারা করেছো নয়ের সি, দেখে নিচ্ছি। নয়ের হ্যাঁ, তোমাদের নামগুলো সরি আমি সবার বলতে পারলাম না, কিন্তু উত্তর কিন্তু 99% তোমাদের সঠিক হয়েছে, দু একজন বাদে। এখানে কিন্তু দোদা পেতা হবে, দেখো আমার আর ডান দিকে রয়েছে দোদা পেতা গ। ঠিক আছে, তার মানে নীলগিরির আর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা পিক পয়েন্ট, না নীলগিরি মাউন্টেনের পিক পয়েন্ট অফ নীলগিরি মাউন্টেন। উত্তর কিন্তু হবে দোদা পেতা। দোদা পেতা ইজ দ্য কারেক্ট আনসার, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 10-এ শিব সমুদ্র জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত সেটির নাম কি? এখন অপশন কিন্তু রয়েছে, দেখো গোদাবরী রয়েছে, আমার ডান দিকে ফলো করো। তারপরে রয়েছে আমার একটু পেছন দিকে রয়েছে দেখো খ কাবেরী নদী রয়েছে, কৃষ্ণা নদী রয়েছে, ঘতে রয়েছে মহানদী। দেখো উত্তর কিন্তু বলবে তোমরা কিন্তু 10-এ, এখন কিন্তু 10-এ বলবে মনোজ বললো বি। মনোজ বলল বি, দেখে নিচ্ছি। চৈতালি স্যার ওটা করেছি। ওকে ওকে ঠিক আছে চৈতালি। এরপরে দেখে নিচ্ছি রয়েছে গোলাম মর্তুজা। গোলাম মর্তুজা 10-এর খ, পর্তুস বি। চৈতালি কাবেরী বললে অচিন্ত আহ, অচিন্ত 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 ঠিক আছে, অচিন্ত ঠিক আছে। রাজেশ সাউ সি বললে ঠিক আছে। উত্তর কিন্তু তোমাদের 98% তোমাদের সবাই রয়েছে, উত্তর কিন্তু হবে কাবেরী। দেখো শিব সমুদ্র জলপ্রপাত কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি। আরেকটা কথা বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে টার্গেট নিয়ে, তো সেই টার্গেট নিয়ে তোমাদের কিন্তু একটি পিডিএফ তৈরি করা হয়েছে মাধ্যমিকের উপরে। অনলি মাধ্যমিক ভূগোলের উপর একটি পিডিএফ সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এই পিডিএফ এর মধ্যে শর্টস কোশ্চেন থেকে শুরু করে তোমাদের 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের এবং তোমাদের ম্যাপ পয়েন্টগুলো আমি তোমাদের সামনে এই পিডিএফ এর মধ্যে আমি প্রোভাইড করছি। অবশ্যই এই পিডিএফ দেখো টোটাল পাবে। যেমন বায়ুমণ্ডল থেকে, হাইড্রোস্ফিয়ার থেকে একটা কোশ্চেন রয়েছে, যেমন কি বলা হয়েছে দেখো, মগ্নচড়া কিসের জন্য বিখ্যাত? মগ্নচড়া আমরা জানি প্লাঙ্কটনের জন্য বিখ্যাত, বা সামুদ্রিক মৎস্যচারণ ক্ষেত্রের জন্য কিন্তু মানে মগ্নচড়া বিখ্যাত। ঠিক সেরকম গুরুত্বপূর্ণ বাছাই করা যেই কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে হাজির করব। যেমন পার্বত্য অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? আমরা জানি শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। গুরুত্বপূর্ণ পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ তোমাদের থাকছে এ টু জেড, তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে। তো আর কেন চিন্তা, এখন তোমাদের কিন্তু এই পিডিএফ তোমাদের হাতের মুঠোয় তোমাদের কিন্তু এই পিডিএফ। দেখো এই পিডিএফ এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথার উপরে, এখানে এই যে পিডিএফ এর প্রথম স্যাম্পল দেখো রয়েছে, একদম ফার্স্ট পেজ রয়েছে এটা। দেখো আমার মাথার উপরে দেখতেই পাচ্ছ মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পিডিএফ। এ কি কি থাকছে, মাধ্যমিক ভূগোলের পিডিএফ এ সম্পূর্ণ কি কি থাকছে দেখো। সম্পূর্ণ মাধ্যমিক এখন তোমাদের হাতের মুঠোয়। দেখো বাজারে চলতি বই থেকে শুরু করে আমি কিন্তু আমার বাজারে চলতি বইয়ের থেকে আমার যেই সাজেশন বা পিডিএফ তোমাদের রয়েছে, নোটস বুক, এই নোটস বুক সম্পূর্ণ দেখো আমি নিজে করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ। এবং তোমরা 25 সালে যারা পরীক্ষা দেবে, এই পরীক্ষায় যাদের আসবে, যেগুলো পরীক্ষা আসবে ঠিক সেই ধরনের কোশ্চেনগুলো আমি প্রোভাইড করেছি সহজ সরল ভাষায়, যেগুলো তোমাদের পড়তে বুঝতে লিখতে কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখো এই হাতের মুঠোয় কেন কথাটা বললাম, সমস্ত কিছু তোমরা হাতের মুঠোয় পাচ্ছ, মোবাইলের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তোমরা পিডিএফ। তো এই পিডিএফ এ দেখো থাকছে কিন্তু এমসিকিউ থাকছে, দেখো এসএকিউ থাকছে, মানে অতি সংক্ষিপ্ত উত্তর থাকছে, ট্রু ফলস মানে শুদ্ধ অশুদ্ধ থাকছে, এফ বি মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ থাকছে। তারপরে তোমাদের ম্যাচিং যেটা মেলানো হয় বাম দিকের সঙ্গে ডান দিক, সেটাও থাকছে সঙ্গে। দেখো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে সম্পূর্ণ পাচ্ছ কিন্তু এই পিডিএফ এ। তবে পিডিএফ পেতে গেলে তোমরা দেখে নাও আমার ডান দিকে, আমার মুখের ডান দিকে শর্ত রয়েছে দেখো। এই পিডিএফ তোমরা কিন্তু সরাসরি যদি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা জানো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখো 7890404016। এটা কিন্তু রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে তোমরা জানতে পারো, এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারো। চলো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমি চলে আসি পরের পেজে। চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে 11,
দেখো 1-11 বলা হয়েছে বরদৈছিলা। বরদৈছিলা প্রভাবিত রাজ্য কি? দেখো বরদৈছিলা একটি ঝড়, ঠিক আছে? যেমন আমাদের কালবৈশাখী রয়েছে, সাইক্লোন রয়েছে, বিভিন্ন ঝড় রয়েছে। সেই বরদৈছিলা প্রবাহিত রাজ্য হলো কোনটি? অসম রয়েছে, তারপরে তামিলনাড়ু রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, কেরালা রয়েছে। দেখো, তো এই যে ঝড়, তো এই ঝড়গুলো ঝড়গুলো না, এখানে একটা ঝড়, এখানে বলা হয়েছে বরদৈছিলা। কোথায় দেখা যায়? উত্তর কিন্তু তোমরা যারা করেছো অসম, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অসম করেছো। আর বলছে গোলাম মর্তুজা, কত টাকা লাগবে? দেখো ওই যেটি তোমরা পিডিএফ দেখলে সম্পূর্ণ পিডিএফ পাচ্ছ 145 টাকা, তার মানে 145, 145-এ তোমরা কিন্তু পাচ্ছ এটা। ওকে, একদম টাইপিং করা, ঠিক আছে, ডিজাইন করা, ঠিক কোন জায়গায় উত্তরগুলো হবে সম্পূর্ণ কিন্তু থাকছে এই পিডিএফ এর মধ্যে। তো দেখো, তোমরা যারা করেছো বরদৈছিলা, কিন্তু উত্তর কিন্তু হবে অসম। অসম ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ, তোমরা কিন্তু সবাই করে ফেলেছো বরদৈছিলা। ওকে, আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 12তে বলা হয়েছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি কিরকম। দেখো আমরা জানি মৃত্তিকা বিভিন্ন রকম অঞ্চলে হয়। গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মৃত্তিকা আছে, তারপরে মরুভূমিতে মৃত্তিকা আছে, তুন্দ্রা মৃত্তিকা আছে, তারপরে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৃত্তিকা আছে। বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য অসংখ্য টাইপের মৃত্তিকা রয়েছে। পলি মৃত্তিকা রয়েছে, দোআঁশ মৃত্তিকা রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। তো পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকার মানে দেখা যায় যে পার্বত্য মৃত্তিকা, সেই মৃত্তিকা কি টাইপের? অম্লধর্মী, ক্ষারধর্মী, গতে রয়েছে অতি ক্ষারকীয়, তারপরে রয়েছে লবণাক্ত। অবশ্যই আমাকে বলে দেবে ইয়াসমিন খাতুন। দেখো দাগ নাম্বার কিন্তু অবশ্যই বলবে, দাগ নাম্বার কিন্তু অবশ্যই বলবে। সোমনাথ দাস, তোমরা ইয়াসমিন এ বললে, সোমনাথ এ বললে, তারপরে মনোজ, মনোজ এখন কিন্তু বলবে বারণ। আমানুল ওকে, আনামুল আলী, মনোজ ভগত ওকে। বারোর কিন্তু তোমরা বললে অম্লধর্মী, উত্তর কিন্তু তোমাদের সঠিক অম্লধর্মী মানে অ্যাসিডিটি। দেখো অ্যাসিডিটিক, তার মানে অম্লধর্মী, ঠিক আছে? পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা কিন্তু অম্লধর্মী, ঠিক আছে? এরপরে রয়েছে, দেখো তোমরা যাদের হয়েছে তাদের আগে ট্যাগ করে নাও, এটাও কিন্তু এক করে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 13তে, 13তে বলা হয়েছে সেল, SAIL, সেল এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? দেখো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। তো এর সদর দপ্তর কোথায়? কলকাতা রয়েছে, নতুন দিল্লি রয়েছে, গতে রয়েছে বেঙ্গালুরু রয়েছে, ঘতে রয়েছে হায়দ্রাবাদ রয়েছে। অবশ্যই আমাকে 13 বলবে। 13 দেখে নিচ্ছি, 13 তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। থ্যাংক ইউ, নামগুলো বলছি না, কিন্তু উত্তর তোমাদের সবাই সঠিক। নতুন দিল্লি, দেখো নতুন দিল্লি, নতুন দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের 14, এগুলো কিন্তু এমসিকিউ, এই 14 কিন্তু এটা লাস্ট এমসিকিউ, এরপরে আসবে এসএকিউ। দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমন্বিত রেখার রং কিরকম হয়? দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের কন্ট্রোল ইন্টারভেল বা কন্ট্রোল যে লাইনগুলো রয়েছে, সেই কন্ট্রোল লাইনগুলোর রং কালার কিরকম হয়? দেখো অপশন রয়েছে কালো, লাল, বাদামি, নীল। এই কোশ্চেনে কিন্তু খুবই ভাইটাল, এই কোশ্চেনটি কিন্তু তোমরা মাঝে মাঝেই পাবে। তবে লেবার বলবে, লেবার বলবে না, লেবার বলবে না, লেবার বলবে না, চলে আসলো লেবার বলবে না, লেবার আমরা বলবো না, আমরা তোমার লেবার। ওকে, আমরা তোমার লেবার। চলো লেবার। রনি বলছে বি। আমি আমি 14 বলবে কিন্তু 14 চৈতালি বললে, তারপরে বাদামি, এরপরে অচিন্ত, বাদামি, ঠিক আছে। তারপরে আনামুল, আনামুল ওকে, তোমরা যারা করেছো মনোজ, তোমরা ঠিক আছে, রনি ঠিক আছে। উত্তর কিন্তু তোমাদের রয়েছে বাদামি, ব্রাউন কালার। দেখো সমন্বিত রেখা, টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা দেখানো হয় বাদামি কালারের। তো তোমাদের আগেরটা 1 নাম্বার নিয়ে নাও, এটাও 1 নাম্বার নিয়ে নাও। উত্তর কিন্তু তোমাদের তাহলে সঠিক, তোমরা কিন্তু সঠিক পথে এগোচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে রয়েছে, এখানে রয়েছে দেখো তোমাদের প্রশ্ন উত্তর। হ্যাঁ প্রশ্ন, দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তোমাদের লিখতে হবে সু, মানে অশুদ্ধ হলে লিখতে হবে কিন্তু অ। তো এখানে রয়েছে 2-1 জিকে গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করে। দেখো গ্রেড শব্দটি ব্যবহার করে, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি শুদ্ধ না অশুদ্ধ আমাকে একটু জানিয়ে দাও।
দেখি কে কে কমেন্ট করবে। জিকে গিলবার্ট সর্বপ্রথম পর্যন কথাটি ব্যবহার করে 1876 খ্রিস্টাব্দে। তো দেখি কে কে আছে, একটু কুইকলি আমাকে কমেন্ট করবে, কিন্তু কুইকলি কমেন্ট করবে। ট্রু, ট্রু, আনামুল ট্রু, ওকে, সিন্ত শুদ্ধ, ঠিক আছে, চৈতালি শুদ্ধ, ঠিক আছে। তোমরা 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 কিন্তু উত্তর অলরেডি বলে দিয়েছো, এটি কিন্তু হবে ট্রু, ঠিক আছে, ট্রু উত্তর, ঠিক আছে। আর দেখো অনেক জায়গায় কিন্তু তোমরা পাবে সলিসবেরি, সলিসবেরি আর চেম্বারলিন, ঠিক আছে, অনেক জায়গায় তোমরা পেতে পারো সলিসবেরি অ্যান্ড চেম্বারলিন। তো জিকে গিলবার্ট কিন্তু সর্বপ্রথম গ্রেট কথাটি বা পর্যন কথাটি বলে, তবে অনেক জায়গায় পাবে কিন্তু পর্যন কথাটি বলে সলিসবেরি এবং চেম্বারলিন, তবে উত্তর এখানে কিন্তু সঠিক। এরপরে রয়েছে দেখো ফন, ফন, ফন প্রবাহিত হয় রোন বা রাইন অববাহিকা অঞ্চলে, ফন প্রবাহিত হয়। দেখো ফন আমরা জানি এক ধরনের উষ্ণ বায়ু, তো এই উষ্ণ বায়ু না প্রবাহিত হয় ইউরোপের মানে আড্রিয়াটিক উপকূলের উত্তরে, উত্তরে রয়েছে ইতালি রয়েছে, ঠিক আছে, ফ্রান্স রয়েছে। তো এই যে ফন জার্মানি রয়েছে, তো এই যে ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে, এটা কি সত্য না মিথ্যে? দেখে নিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে চটজলদি বলো, চটজলদি বলো, দেখে নিচ্ছি। দেখো ফন কিন্তু প্রবাহিত হয় রোন বা রাইন নদীর অববাহিকায়, এটি কিন্তু উত্তর কিন্তু হবে ট্রু। আর তোমরা কোথায় পেয়েছো ফলস বা অশুদ্ধ, আমাকে কিন্তু কমেন্ট করে কিংবা তোমরা কিন্তু রেফারেন্স সহ আমাকে দেবে। ফন প্রবাহিত হয় রোন নদীর অববাহিকায়, ট্রু। তোমরা ফলস করেছো ম্যাক্সিমাম, ঠিক আছে। মনোজ করেছে ট্রু, ওকে, ঠিক আছে। এরপরে আমি দেখে নিচ্ছি, এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে, তিনে কি বলা হয়েছে? ক্রোয়েশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। দেখি কে বলতে পারে ক্রোয়েশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। চট জলদি আমাকে বলো, ক্রোয়েশীয় স্রোত কোন ধরনের স্রোতের উদাহরণ? দেখে নিচ্ছি ক্রোয়েশিয়া স্রোত, যারা যারা আছো অবশ্যই একটু কমেন্ট করো, চট জলদি কমেন্ট করো, লেট করছো কেন? অচিন্ত, অচিন্ত ফলস বললে, দেখে নিচ্ছি, আমি বলবো আন্দাজে কিন্তু বলবে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো ক্রোয়েশিয়া স্রোত, ক্রোয়েশিয়া স্রোত কিন্তু একটি উষ্ণ স্রোত, উত্তর কিন্তু সত্য, উত্তর কিন্তু সত্য, উত্তর সত্য, ঠিক আছে, মানে ট্রু। তা এটি দেখো ক্রোয়েশিয়া স্রোত কিন্তু একটু জাপানের পূর্ব উপকূলে দেখা যায়, এই ক্রোয়েশিয়া স্রোত জাপানের পূর্ব উপকূলে দেখা যায়। এটি কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটি কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত, যাদের হয়নি তারা কিন্তু নাম্বার নেবে না, ওকে, তারা কিন্তু নাম্বার নেবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, চারে বলা হয়েছে নর্মদা নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা। দেখো নর্মদা নদীর উপত্যকা কোন ধরনের উপত্যকা? চট জলদি বলবে। চারের দাগ নাম্বার চারের, তোমরা চারে যারা করেছো দেখো, চারে যারা করেছো নর্মদা নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা, এটাও কিন্তু সত্য। নর্মদা নদীর উপত্যকা কিন্তু একটি গ্রস্ত উপত্যকা, তার মানে এটাকে বলা যায় কি ট্রু, সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, পাঁচে বলা হয়েছে বনভূমি, বনভূমির সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষছেদন। দেখো আমরা যখন বনভূমিকে সংরক্ষণ করব, সেই সংরক্ষণের উপায় কি বৃক্ষছেদন? এটা তোমার উত্তর, তোমার যুক্তি, যুক্তি বা লজিকে কি বলে? দেখো পাঁচে, পাঁচের তোমার যুক্তি বা লজিকে কি বলে আমাকে একটু বলো। ইয়াসমিন দাগ নাম্বার বলবে, চৈতালি সত্য, ঠিক আছে, সত্য করেছো, গুড, ভেরি গুড। অভিমন্যা সরকার, ওকে, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি উত্তর কিন্তু দেখো তোমরা যারা করেছো ফলস, ইয়েস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, তোমরা কিন্তু ফলস করেছো, এটি কিন্তু মিথ্যা হবে, কারণ বনভূমি সংরক্ষণের প্রধান উপায় বৃক্ষচ্ছেদন না, বৃক্ষ মানে কাটা, সেটা আবার সংরক্ষণ হয় কি করে? এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে, ভারতের রুড় বলা হয় ভিলাইকে। দেখো ভারতের রুড়, ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটি সত্য না মিথ্যে আমাকে কিন্তু অবশ্যই কুইকলি বলবে। ছয়ের কিন্তু ফলস, ওকে। মনোজ ভগবত, ভগত, মনোজ ভগত, অঞ্জন, বৃক্ষরোপণ, ঠিক আছে, অঞ্জন তুমি ঠিক বলেছো, কিন্তু তার মানে ওটা উত্তর হবে মিথ্যে, ঠিক আছে, তার মানে হলো। এরপরে দেখে নিচ্ছি ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বা অশুদ্ধ, মিথ্যা কথা, ঠিক আছে, তার মানে এটা হবে ফলস, হ্যাঁ, আর মানে অশুদ্ধ,
ভারতের রুট বলা হয় কিন্তু দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, মানে এখানে বলেছে ভিলাই, তার মানে এটা ভুল। এরপরে রয়েছে দেখো সাথে, সাথে বলা হয়েছে রেডার। দেখো রেডার একটি, রেডার বা রাডার, একটি সেন্সর। উত্তর কি হবে? দেখো এই রেডার বা রাডার হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, এটি কিন্তু হবে সত্য। তোমরা যারা সত্য করেছো বা ট্রু করেছো, ঠিক আছে, ট্রু, এটি কিন্তু উত্তর হবে ট্রু, ঠিক আছে। এরপরে চলো আমি দেখে নিচ্ছি তোমাদের শূন্য স্থান পূরণে। দেখো শূন্য স্থান পূরণে রয়েছে, দেখো আমি বলে দিচ্ছি, শূন্যস্থান পূরণে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো ছটি, সাতটি, দেখো পরীক্ষার সময় তোমাদের সাতটি থাকবে, তো তোমাদের করতে হবে ছটি। তো দেখে নিচ্ছি, দেখো দুই নদীর, একে রয়েছে দুইয়ের এক, দুইয়ের দুইয়ের এক, দুইয়ের এক, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী স্থানকে কি বলে? দেখো যে দুটি নদী থাকবে, সেই দুটি নদীর মধ্যবর্তী একটা স্থান রয়েছে, সেই স্থানকে কি বলে? দেখো যারা আছো অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী স্থানকে কি বলে? চৈতালি দোয়াব, চৈতালি বলছে দোয়াব, জিবে জল বিভাজিকা, এখানে বললে অঞ্জন জল বিভাজিকা, অঞ্জন হবে না, ঠিক আছে, আমি অবশ্যই বলবো কেন হবে না, সেটাও আমি বলবো। অচিন্ত মাঝি, ওকে তোমার উত্তর সঠিক। দেখো এখানে কিন্তু হবে দোয়াব, এটা হবে কিন্তু দোয়াব। দোয়াব যারা করেছো তারা কিন্তু 1+ করে নাও, তার কারণ দেখো তোমরা অনেকে দুই একজন হয়তো বা কমেন্ট করেছো দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী স্থানকে বলা হয় জলবিভাজিকা, আর জলবিভাজিকা, সেটা কিন্তু এখানে হবে না, এখানে হবে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় কিন্তু দোয়াব। আর যদি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী উঁচু ভূভাগকে, সেখানে পাহাড় হতে পারে, পাহাড় হতে পারে, উঁচু ভূভাগ হতে পারে, তখন সেটাকে বলা হয় কিন্তু জলবিভাজিকা, ঠিক আছে। এখানে কিন্তু উঁচু উঁচু ভূভাগ এই কথাটি কিন্তু ইউজ করেনি। তো এখানে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব, বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের দুইয়ের দুই, বলা হয়েছে উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয়? দেখো উষ্ণতা যদি কমে যায়, বিপরীত সম্পর্ক, সব সময় জন্য মাথায় রাখবে, বিপরীত সম্পর্ক। উষ্ণতা কমলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, উষ্ণতা কমলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। তোমরা যারা করেছো বৃদ্ধি পায়, অবশ্যই তোমরা কিন্তু করে নাও, 1 নাম্বার দিয়ে নাও তোমরা। এরপরে দুইয়ের তিন, সমুদ্র বায়ু প্রবাহিত হয় কোন সময়? দেখো দিনের বেলায়, রাত্রের বেলায়, ভোরবেলায়, সন্ধেবেলায়। দেখো সমুদ্র বায়ু প্রবাহিত হয় কোন সময়? অবশ্যই আমাকে বলবে অভিমন্যু, সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। উত্তর সঠিক, উত্তর সঠিক, ঠিক আছে। বৃদ্ধি পায়, চৈতালি বললো আগের কোশ্চেনে। অঞ্জন গাইন তুমি বলছো বাড়ে, ওকে। দেখো এখানে মাথায় রাখবে, বলা হয়েছে যে সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। তোমরা যারা লিখেছো দিনের বেলায় অবশ্যই হবে, কিন্তু দিনের বেলায় কখন তোমরা জানো? দিনের বেলায়, উত্তর সঠিক, দিনের বেলায়। এখানে যদি থাকতো অপরাহ্নে, ঠিক আছে, অপরাহ্নে, অপরাহ্নে কথার মানে দুপুরের পরে আর কি, বুঝলে, অপরাহ্নে, তখনও কিন্তু হতো, তার মানে দুটোই কিন্তু সঠিক আনসার। ওকে, এরপরে চলো দেখে নিচ্ছি দুইয়ের চার, অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য পদার্থ। দেখো অকেজো মোবাইল, অকেজো ল্যাপটপ, কম্পিউটার, ঘড়ি, লাইট, ব্যাটারি যা রয়েছে, সেই ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে, সেই অকেজো মোবাইল একটি কি মানে বর্জ্য পদার্থ, এটাকে বলে ইলেকট্রনিক বজ্র পদার্থ, তার মানে ঠিক আছে, বজ্র, ঠিক আছে। তোমাদের হয়েছে মামুনি, মামুনি, বর্জ্য, ওকে। উত্তর কিন্তু তোমার হয়েছে মামুনি, বর্জ্য, কথার মানে ওয়াস্ট। দেখো WASTE, ওয়েস্ট, ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্ট কথার মানে ইলেকট্রনিক বজ্র পদার্থ। এরপরে রয়েছে তোমাদের যাদের হয়েছে এগুলো কিন্তু 1 নাম্বার দিয়ে নেবে, ঠিক আছে। হিমালয়ের উৎপত্তি কোন যুগে? দেখো হিমালয় পর্বত যে উৎপত্তি হয়েছে, কোন যুগে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে? চৈতালি বর্জ্য, ঠিক আছে। 4 এর বর্জ্য, ওকে, বর্জ্য, ঠিক আছে। মনোজ ভাগবত, মনোজ ভাগত, ঠিক আছে। আনামুল ওয়াস্ট, ঠিক আছে, উত্তর কিন্তু সঠিক। দেখে নিচ্ছি এরপরে হিমালয়ের, দেখো হিমালয়ের উৎপত্তি, দেখো হিমালয়ের উৎপত্তি তোমরা যারা যারা করেছো টারসিয়ারি যুগ, তাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক, টারসিয়ারি বলবে কিন্তু। ইয়াসমিন খাতুন বলছে দিনের বেলা, ঠিক আছে, দিনের বেলা। টারসিয়ারি, দেখো
দেখো উত্তরও কিন্তু হবে। তোমরা যারা এখানে আছো দেখো, তোমরা একটু একটু বোঝার চেষ্টা করবে, এবং তোমরা কিন্তু যারা নতুন আছো আর কি, ঠিক আছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। অবশ্যই আমি বলবো টার্সিয়ারি, দেখো টারসিয়ারি, টার্সিয়ারি, ঠিক আছে, হিমালয়ের পর্বতের উৎপত্তি হয় কিন্তু টার্সিয়ারি যুগে, অর্থাৎ 7 কোটি বছর আগে, অর্থাৎ 7 কোটি 7 কোটি বছর আগে কিন্তু হিমালয় পর্বতের উৎপত্তি হয়, মানে টার্সিয়ারি যুগে। দেখো আমি লিখে দিয়েছি টার্সিয়ারি, এটি কিন্তু টার্সিয়ারি যুগে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, তোমাদের যাদের হয়েছে তারা কিন্তু একটা নেবে, চৈতালি টার্সিয়ারি, আনামুল টার্সিয়ারি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, 1 নম্বর নিয়ে নাও। এরপরে তোমাদের রয়েছে দেখো 6-এ, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? দেখো ভারতের দীর্ঘতম সড়কপথ আগে ছিল কিন্তু NH7, NH7 ছিল আগে, কিন্তু এখন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? যারা করে NH4, মামুনি NH4 করেছো, তন্ময় 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 কুজুর NH4 করেছো, ওকে, তোমাদের উত্তর কিন্তু আমি সঠিক নিলাম, ঠিক আছে। NH4 তার মানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু NH44। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। আমি পরে পা বাড়াচ্ছি, পরে রয়েছে দেখো এসএ কিউ, 2-1 কথার উত্তর দাও। এসএ কিউ, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে রয়েছে দেখো তোমাদের 6টি, 7টি বা 8টি থাকবে, তোমাদের কিন্তু 6টির উত্তর দিতে হবে, ঠিক আছে, ওকে। দেবরাজ সামন্ত, মামুনি বলছে দেবরাজ সামন্ত, ওকে। চলো বিট্টু গোড়াই, ক্লাস 10, ওকে বিট্টু গোড়াই, চলো, হাই স্যার, ওকে, হাই হাই বিট্টু, গুড ইভিনিং। অঞ্জন গাইন গুড ইভিনিং, ইয়াসমিন খাতুন গুড ইভিনিং। দেখো, তো অবশ্যই আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের 44, ইয়াসমিন খাতুন উত্তর সঠিক। অর্পণ দাস সিয়াচেন, আম, অর্পণ দাস, তুমি যেটি বললে সিয়াচেন, সেটি কিন্তু ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, সেটা তোমার ঠিক আছে, কিন্তু এখানে ভারত বলেনি। 2-3-1 বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? এখানে পৃথিবীর বলেছে, ভারতের বললে তোমারটা ঠিক ছিল। তার মানে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কিন্তু রয়েছে দেখো মালাস্পিনা, দেখো মালাস্পিনা, ওকে, মালাস্পিনা, এটি রয়েছে কিন্তু আলাস্কায়, উত্তর আমেরিকার পশ্চিমে রয়েছে আলাস্কা, এই আলাস্কার মালাস্পিনা, দেখো দুরকম বানান হতে পারে, ময়াকা লয়াকার, মালাস মালাস্পিনা, কিন্তু বানান তোমরা এটাই লিখবে, মালাস্পিনা, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম হিমবাহ, ঠিক আছে, ওকে। দেবরাজ সিয়াচেন, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 2-3-2, বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কথার মানে কিন্তু এখানে ইউএস ইউএস বা ইউএসএ, মানে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী যে ঘূর্ণিঝড় হয়, আমরা জানি আমাদের এখানে কালবৈশাখী হয়, অসমে কিন্তু হয় বরদৈছিলা, তারপরে বঙ্গোপসাগরে বা বাংলাদেশের সাইক্লোন বলা হয়, ঠিক আছে। তারপরে চীন সাগরে টাইফুন বলা হয়, ওকে। তারপরে অস্ট্রেলিয়ায় উইলি বলা হয়, বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলা হয়। তো এখানে কি বলেছে দেখে নিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী, আহ দেবরাজ বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী, অবশ্যই আমি, তোমরা যাদের হয়েছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বলা হয় টর্নেডো, টর্নেডো, সরি বানানটি ভুল, টর্নে টর্নেডো টর্নেডো, তার মানে বোঝা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কিন্তু বলা হয় টর্নেডো, এটা কিন্তু মাথায় রাখবে। আর যারা কোনো হেরিকেন কিন্তু হবে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, যেমন কিউবা ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের দ্বীপপুঞ্জে, তোমাদের পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, আমাদের ভারতে নয় কিন্তু, ওয়েস্ট ইন্ডিজকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয়। তো ওখানে যেই ঝড় হয় সেই ঝড়কে কিন্তু বলা হয়
হারিকেন, ঠিক আছে, হারিকেন বলা হয়। ওকে, হেরিকেন বলা হয়, হারিকেন নয়, হেরিকেন বলা হয়। তো আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উল্লেখ করে দেবে তখন কিন্তু হবে টর্নেডো। পরে কোশ্চেন 2-3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? দেখো পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত, তোমরা বলো পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত? ঠিক আছে, টর্নেডো ঠিক আছে, অ্যালবেডো দেবরাজ বলছে 34, অঞ্জন 34, কোনো প্রবলেম নেই। দেখো তোমরা যারা 34 করেছো কিংবা 35 করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক। ঠিক আছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35, কোনো জায়গায় 34 পাবে, তো অবশ্যই তোমাদের উত্তর সঠিক। তোমরা এক করে নাও। এরপরে দেখো আমার ডান দিকের মাথার ডান দিকে আর কি, মাথার ডান দিকে রয়েছে ডিডিটি, এর ফুল ফর্ম কি? এটি কিন্তু কঠিন, এটি কিন্তু কঠিন একদম, বলা যায় একটা নাম, ডিডিটি। ঠিক আছে, ডিডিটি যারা পারবে অবশ্যই আমাকে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে। আর যারা পরবর্তী পর্যায়ে যারা তোমরা অফলাইনে এই ভিডিও দেখবে, অফলাইন পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু অবশ্যই ডিডিটির ফুল ফর্ম লিখে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, নাম সহ কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, তো আমরা যাই, তোমরা যদি পারো। ঠিক আছে, এখানে বিট্টু বললে ডাইক্লোরো দা ডাইফেনট্রিলি, দেখো ক্লোরোথিন, ক্লোরোথিন, ক্লোরোইথিন। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো তোমার দাঁত যতগুলো আছে 32টা দাঁত কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, এই ডিডিটির ফুল ফর্ম বলতে গিয়ে তোমাদের দাঁত কিন্তু 32টা জায়গায় যতগুলো আছে সব ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, এই ডিডিটি হলো এমনই একটি বিদঘুটে নাম। ঠিক আছে, এটার ক্ষেত্রে মুখস্থ করার একটাই তোমাদের উপায় আছে, বারবার লিখতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমরা কিন্তু এটা পারবে, এছাড়া কিন্তু পারবে না। ঠিক আছে, মুখস্থ করে পারবে না, বারবার লিখতে হবে এই ডিটিটির ফুল ফর্ম। তো এই ডিটিটি একটি কীটনাশক ঔষধ। ঠিক আছে, এটি কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, অনেক দেশ থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 5, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি? দেখো ভারতে আমরা জানি মামুনি দেবরাজ বলছে আর্যভট্ট। ওকে, তোমার উত্তর কিন্তু সঠিক। তারপরে মনোজের উত্তরও সঠিক। ডিডিটির ফুল ফর্ম ঠিক আছে, তন্ময় কুজুর, আর্য আর্যভট্ট, আর্যভট্ট তোমার উত্তর সঠিক। দেবরাজের উত্তর সঠিক, আর্যভট্ট। তার মানে আর্যভট্ট ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু 1975 সালে রাজস্থান থেকে কিন্তু এটি উৎক্ষেপণ করা হয়। অর্থাৎ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ রয়েছে কিন্তু দেখো আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্ট 1975 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-3-5, দেখো আমার মাথার ডান দিকে, কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়? দেখো কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়, এটা কিন্তু তোমাদের অবশ্যই পারা দরকার। আর্যভট্ট ঠিক আছে বিট্টু। দেবরাজ বলছে আখ চাষ। আমি অতদূর যাচ্ছি না, কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় এটা আমি চাইছি। যারা করেছে দেখো, দেখি নাগপুরকে তন্ময় নাগপুর করলো। ঠিক আছে, উত্তর কিন্তু নাগপুর হবে, নাগপুর, উত্তর কিন্তু নাগপুর। এই নাগপুর কিন্তু রয়েছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের নাগপুরকে কমলালেবু শহর বলা হয়। আর যদি বলা হয় গোলাপি শহর, গোলাপি গোলাপি শহর কেউ পারবে? গোলাপি শহর কেউ পারবে তাহলে কমেন্ট করো, গোলাপি শহর কাকে বলা হয় ভারতের? অর্পণ দাস উত্তর সঠিক, অর্পণ দাস উত্তর সঠিক। কিন্তু গোলাপি শহর কাকে বলা হয় একটু আমাকে যদি একটু বলো বলো তাহলে বেটার হয়। গোলাপি শহর কাকে বলা হয় আমাকে একটু যদি তোমরা বলো। চৈতালি নাগপুর, ওকে, তার মানে গোলাপি শহর বলা হয় কিন্তু জয়পুরকে, রাজস্থানের জয়পুরকে গোলাপি শহর বলা হয়। ইয়েস, তোমরা ঠিকই করেছো। দেবরাজ তুমি ঠিক করেছো, জয়পুর স্যার জয়, ওকে, চৈতালি জয়, ঠিক আছে, মামুনি মানে দেবরাজ, ওকে, বিট্টু জয়পুর, ওকে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-3-7 বলা হয়েছে কোন চাষকে রেটুন বলা হয়? একজনে কিন্তু আগে উত্তর সঠিক দিয়েছিল, কোন চাষকে রেটুন বলা হয়? দেখো তোমরা যারা করেছো আখ চাষ, এই আখ চাষকে কিন্তু রেটুন বলা হয়, এই আখ চাষকে রেটুন বলা হয়। তার মানে কি বলতো, কোনো আখ কোনো আখ গাছ কাটার পরে
কোনো আখ গাছ কাটার পরে সেই আখের গোড়া থেকে যখন অসংখ্য ছোট ছোট আখ গাছ জন্মায়, ঠিক আছে, ছোট ছোট আখ গাছ জন্মায়, এর ফলে এর ফলে আখের ফলন ভালো হয়, একে রেটুন বলা হয়। মানে ধরো একটা গাছ আছে, এই যে একটা আখ গাছ আছে, এই একটা আখ গাছ বা দুটো আখ গাছ আছে, এই দুটো আখ গাছ কাটার পরে এই গাছের গোড়া থেকে আরো ছোট ছোট অসংখ্য গাছ বেরোয়, ঠিক আছে। এই গাছগুলো বেরোনোর ফলে আখের ফলন ভালো হয়, একে রেটুন বলা হয়। মানে রেটুন তাহলে আখ চাষের সঙ্গে যুক্ত। পেট্রো রসায়ন শিল্প 8 পেট্রো রসায়ন শিল্পের মূল উপাদান কোনটি? দেখো পেট্রো রসায়ন শিল্প যে রয়েছে, সেই পেট্রো রসায়ন শিল্পের মূল উপাদান কি? মূল উপাদান কি আমাকে চটজলদি বলো। যারা করেছে ন্যাপথা, উত্তর কিন্তু ন্যাপথা, ন্যাপথ হয়াকার, ন্যাপথা ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু এই নাম্বারগুলো 1 নাম্বার করে নেবে। এরপরে চলো, তোমাদের রয়েছে ডান দিকের সঙ্গে বাম দিক মিলাতে হবে। ডান দিকের সঙ্গে তোমাদের বাম দিক মিলাতে হবে, দেখি কে পারবে। খুবই গুরুত্বপূর্ণ। অচিন্ত ন্যাপথা, ঠিক আছে। মনোজ ভগত আখ চাষ, ওকে। তারপরে দেবরাজ ন্যাপথা, ঠিক আছে, ন্যাপথা, ঠিক আছে, ওকে। তোমাদের উত্তর সঠিক। সঞ্চিতা কুইন আখ চাষ বললে, ঠিক আছে, ন্যাপথা, বিট্টু ন্যাপথা, ঠিক আছে, ওকে। মনোজ, ওকে, ন্যাপথা, ঠিক আছে। এরপরে দেখো, পরে কোশ্চেন রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 4টি তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে, আর কোনোদিন বোর্ড ইচ্ছে করলে 5টাও দিতে পারে। তো দেখো রয়েছে 2-এর 4-এর 1, বলা হয়েছে মৌসুমী বায়ু কারেওয়া, পারাদ্বীপ, গম। তাহলে মৌসুমী বায়ু কি? সোনালিকা, উড়িষ্যা, কেরল, তারপরে রয়েছে জম্মু কাশ্মীর। মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু বলবে বিট্টু, ডাক নাম্বার বলবে। বিট্টু বললে 1-এর 3 মৌসুমী বায়ু 1-এর 3। তোমরা যারা করেছো, দেবরাজ, ওকে, অঞ্জন, তারপরে অচিন্ত, মনোজ, ঠিক আছে, ইয়াসমিন খাতুন, দেখে নিচ্ছি। এরপরে আচ্ছা, হ্যাঁ, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। মৌসুমী বায়ু হলো কেরালায়। তার মানে কেরালায়, ভারতবর্ষে দেখো, ভারতবর্ষে এই যে ভারতবর্ষে প্রথম কিন্তু কেরালায়, এই যে কেরালায় কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রথম প্রবেশ করে। কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু তার আগেই করে। কিন্তু এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেই, আছে কেরালা। তার মানে উত্তর কিন্তু কেরালা। কারোয়া কি? কারোয়া 4-এর 2 কারোয়া কি? কারোয়া যারা করেছো দেখো, তন্ময় কুজুর, ওকে। 4-এর 2 বলবে কারোয়া। সোনালিকা, উড়িষ্যা, তারপরে জম্মু কাশ্মীর। কারেওয়া হলো, দেখো উত্তর কিন্তু হবে জম্মু কাশ্মীর। কারেওয়া, আমরা জানি জম্মু কাশ্মীরে রয়েছে কারোয়া। এই কারেওয়ায়, ঠিক আছে, কারোয়ায় এক ধরনের সুগন্ধি ফুল চাষ হয়, ঠিক আছে, এবং সেটি ভারতবর্ষে একটি মাত্র জায়গায় পাওয়া যায়। তো এই কারোয়া অঞ্চল রয়েছে জম্মু কাশ্মীরে। পারাদ্বীপ বন্দর, আমরা জানি পারাদ্বীপ বন্দর রয়েছে, তোমরা সবাই জানো উড়িষ্যায়, এটা উড়িষ্যা করে দাও। গমের একটি মানে উন্নত ধরনের বীজ, সিডস, গমের একটি উন্নত ধরনের, দেখো সিডস হলো কি? দেখো উত্তর হবে সোনালিকা। উত্তর কিন্তু হবে সোনালিকা। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। এখানে আশা করি সবাই 4-এ 4 পেয়ে গেছো। তবে আজকে কে কত পেয়েছো আমাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আর অবশ্যই দেখো, তোমাদের কিন্তু পিডিএফ এর কথা আমি কিন্তু প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম। তোমরা পিডিএফ যারা নেবে, একদম গুছিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফ তৈরি করা হয়েছে। একদম নিখুঁতভাবে তোমাদের কিন্তু এই পিডিএফ তোমাদের হাতে তুলে দেওয়া হবে। এই পিডিএফ এখন তোমাদের হাতের মুঠোয়। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কে কত পেয়েছো। আর অবশ্যই তোমাদের অপর দিকে তোমরা যারা অফলাইনে এই ক্লাস দেখবে, তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা 36-এর মধ্যে 36-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো। আজকের মতো তোমাদের এখানে গুড নাইট। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে কিন্তু ক্লাস, আর একটা কথা বলে দিচ্ছি, ওয়েট, আর এর পরের দিন কিন্তু তোমাদের ক্লাস হবে, রয়েছে তোমাদের শুক্রবার, ঠিক আছে। তার মানে তোমাদের শুক্রবার এবং মঙ্গলবার এই দুদিন কিন্তু তোমাদের ক্লাস থাকে। এটা কিন্তু তোমরা ডায়েরিতে লিখে রাখবে। আর রেগুলার ঠিক টাইম মতো তোমরা চলে আসবে। আশা করি তোমরা যদি ক্লাস রেগুলার করো, তোমাদের আমি মোটামুটি 15টি সেট করাবো। 15টি সেট আমি করাবো তোমাদের মাধ্যমিকের এই ফাইনাল পরীক্ষার জন্য। আশা করি তোমাদের কোনো
কোনো ডাউট থাকবে না। তোমরা জানো আমি কিন্তু শুধু মক টেস্ট নেই না, এই মক টেস্টের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ক্লাসটাও কভার করে দিচ্ছি। ভালো থেকো, তোমাদের সবাইকে গুড নাইট। থ্যাংক ইউ, বাই।